সুইটহার্ট পার্ট ১৬ লেখনী মোনালিসা মেহরোজ রেস্টুরেন্টের গোল টেবিলে পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে মুখোমুখি হয়ে বসে আছে অভ্র তালুকদার আর আদ্রিয়ান চৌধুরী। মুখের ভাব অতি গম্ভীর দুজনেরই। আদ্রিয়ানের ডান পাশে বিরক্তিকর মুখে বসে আছে সারা, আর ঠিক তার উল্টো দিকে বসে আছে মেহরিন। তার চোখে মুখেও সুস্পষ্ট তীব্র বিরক্তির ছাপ। তখন তার আর আদ্রিয়ানের ছোট্টখাট্ট একটা যুদ্ধের মাঝখানে উপস্থিত হয় অভ্র নামক আর এক জাউরা। এতে চরম বিরক্ত হয় মেহরিন। যখন তখন যেখানে সেখানে না বলে হুট করে উপস্থিত হওয়ার কারণ সে ঠিক বুঝে উঠতে পারে না। ঠিক যেমনটা বুঝে উঠতে পারে না আদ্রিয়ানের যেখানে সেখানে হুট করে দেওয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার কারণ। এই দুভাইয়ের সাথে তার মতো ছোট্টখাট্ট মুরগির বাচ্চার ন্যায় মেয়েটার যে কি শত্রুতা আছে তা ভেবে পেল না রমণী। জুসের স্রোতে চুমুক বসিয়ে ফের চোখ রাখল সামনে বসে থাকা দুই পুরুষের পানে, যাদের ভাবসাব বোঝা যাচ্ছে না এখনো। আদ্রিয়ান অভ্রের থেকে চোখ সরিয়ে নিল এ পর্যায়ে। সামান্য মুখ কুঁচকে ধোঁয়া ওঠা কফিতে চুমুক বসাল। অভ্র তাই করল, অতপর ধীর হস্তে কোটটা টেনে ঠিক করে আচমকা আদ্রিয়ানের পানে হাত বাড়াল অভ্র। হাসি হাসি মুখ করে আওড়াল, কংগ্রাচুলেশনস ব্রো। এভাবে সারপ্রাইজ দিবি তা ভাবতেই পারিনি। আদ্রিয়ান কুটিল হাসল। হাত বাড়িয়ে দিতে দিতে আচমকা তা ফিরিয়ে নিল। হাত ছুঁই ছুঁই অবস্থায় এভাবে ফিরিয়ে নেওয়াতে অপমানিত বোধ করল অভ্র। তবু মুখের ভাব স্বাভাবিক রাখল। থ্যাংক ইউ বলেই ফের কফিতে ঠোঁট ছোঁয়াল আদ্রিয়ান। এক চুমুক বসিয়ে আওড়াল, আসলে কি বলতো, হুট করেই দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরে বিয়ে করছিস বলে সারপ্রাইজ দিলি আমায়, তাই আমিও ভাবলাম তোকে সারপ্রাইজ দিই। অভ্র হাসল। বাই দ্য ওয়ে, আমাদের বিয়েটা কিন্তু একদিনেই। হুম, জানি। বেশ ভালোই একটা দিন বেছে নিয়েছিস কিন্তু। একদম। কথাটা বলেই বাঁকা নজরে মেহরিনের পানে একবার চাইল আদ্রিয়ান। মেহরিন চোখ উল্টালো বিরক্তিতে। ধপ করে বসা হতে উঠে পড়ল রমণী। কাঁধের ব্যাগখানা তুলে আওড়াল, আমার দেরি হয়ে যাচ্ছি, আমি যাচ্ছি। আপনারা গল্প করুন। কেমন? ভ্রু কুঁচকে গেল অভ্রের। এখনই তো বসলাম। আর একটু পর উঠো, আমি বাসায় ড্রপ করে দিব যাওয়ার সময়। আপাতত ছোট যার সাথে পরিচয় করো। মেহরিন বাঁকা নজরে সারার পানে তাকাল। সারা অবশ্য ফিরেও চাইল না তার পানে। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে মেহরিনকে পরখ করল। মেহরিন ঘাড় বাঁকিয়ে চোখ উল্টাল ফের। বিরক্তিকর শ্বাস ফেলে বলল, ইন্টারেস্ট নেই আপাতত। যেটুকু পরিচয় হয়েছে সেটুকুই এনাফ। আমি আসছি, আপনাকে আর কষ্ট করে ড্রপ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যাও। আমারও ইন্টারেস্ট নেই তোমার সাথে কথা বলার। সারা ঠোঁট বাঁকাল। মেহরিন অবশ্য বলল না কিছুই। তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের পানে এক পলক তাকিয়ে গটগট পায়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে গেল। এদের তামাশা দেখার ন্যায় অতিরিক্তি সময় তার নেই। মেহরিন যেতেই কফিতে শেষবারের মতো চুমুক বসিয়ে আদ্রিয়ানও উঠে দাঁড়াল। অভ্রভ্রু কুঁচকে নিল ফের। কি রে, তুই কোথায় যাচ্ছিস? কাজ আছে, অফিসে যেতে হবে। ড্যাড ডেকেছে। এখনই? মাথা দোলাল আদ্রিয়ান। সারাও চট করে দাঁড়িয়ে তার বাহু জড়িয়ে ধরল অত্যন্ত আহ্লাদী ভঙ্গিতে। বেবি, তাহলে আমাকে ড্রপ করে দিয়ে অফিসে যাও। আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সারার পানে তাকিয়ে থাকতে থাকতে আলগোছে নিজের হাতটা সারার হাত হতে সরিয়ে নিল, টিস্যু পেপার তুলে গট পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের বাহিরের দিকে। সরি, আই ক্যান্ট। ৩৭ তলা বিশিষ্ট বিশাল আকৃতির কাচে ঘেরা অফিসটা দাঁড়িয়ে আছে শহরের ঠিক মধ্যিখানে। মাথা উঁচু করে আকাশের বুক চিরে দীর্ঘ এই দালানটার অগ্রভাগে বর্বর অক্ষরে খোদাই করা আছে, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রি। ২১ তলার বিশাল বিলাসবহুল একটা অফিস রুমে নিজের কাজে ব্যস্ত আশিক চৌধুরী। গায়ে ফরমাল শার্ট প্যান্ট।
হাতে ঘড়ির সাথে মুখটা অত্যন্ত গম্ভীর, এক ধরনের পেশাদারিত্বের ছোঁয়া লেপ্টে আছে সারা বদনে। চোখ দুটো আবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। পাশেই তার অ্যাসিস্ট্যান্ট রুহুল অতি দক্ষতার সাথে নতুন একটা ডিল নিয়ে আলোচনা করছেন। সকল তথ্যাদি সংরক্ষণ করে তা খুঁটিয়ে দেখে বুঝিয়ে দিচ্ছে আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী আপাতত সেদিকেই ধ্যানমগ্ন। এর মধ্যেই কেবিনে কোন প্রকার নক না করেই হুট করেই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির। কাজের সময় কোনরূপ অনুমতিব্যতীত এভাবে প্রবেশ করার চট করে উপস্থিত জনেই দরজার পানে তাকায়। নাজমা তালুকদারকে দেখে আশিক চৌধুরী কপাল কুঁচকে নিলেন। রুহুল সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দায়িত্ব অনুযায়ী কাউকে পরোয়া না করে বেশ কঠোর গলায় বলে উঠল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের মানার্স? এ সময় কাউকে এলাও না, তা জানিয়ে দেওয়া হয়নি। আর পারমিশন ছাড়া হুট করে এভাবে আসার মানে কি? বলেই দায়িত্বরত আর একজন স্টাফ আরশাদকে ডাকতে উদ্ধত হল রুহুল। নাজমা তালুকদার তখন দাম্ভিক ভঙ্গিতে হেসে উঁচু হিলের ঠক ঠক আওয়াজ তুলে এগিয়ে এলেন। বাহ, নিজের ভাইয়ের কেবিনে আসতেও আজকাল পারমিশন লাগে। আশিক চৌধুরী কিছু বলতেই যাবেন, ফের রুহুল বলে উঠলেন, সরি ম্যাম, কাজের জায়গায় আমরা সম্পর্ক দেখি না। ইনফ্যাক্ট এই নিয়মটা আমাদের বসেরই শেখানো। উহু, রুহুল, এনাফ, আমরা পরে আলোচনা করি। তুমি এখন এসো। আশিক চৌধুরীর কথায় মাথা নাড়াল রুহুল। জি স্যার, এজ ইউর উইশ। রুহুল কাগজপত্র গুছিয়ে গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আশিক চৌধুরী সেদিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি বোলালেন শিউ বনের পানে। নাজমার হঠাৎ আগমনের যথাযথ কারণ সুস্পষ্ট নয় তার কাছে। কপালে পড়ল কয়েক দস্তর ভাঁজ। কি চাই? ভাইয়ের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলেন নাজমা তালুকদার। যা আগেও চাইতাম। এ পর্যায়ে তীব্র বিরক্তিতে সুখ বর্ণ উচ্চারণ করে বসেন আশিক চৌধুরী। মাথা খারাপ তোর? শুধু সম্পত্তির জন্য? তোর ভাগ তোকে দিয়ে দিয়েছি। আশিক চৌধুরীর কথায় হুট করেই নাজমা তালুকদারের মুখে তীব্র হিংসা ফুটে উঠল। রাগে রীতিমতো থরথর করে কাঁপতে লাগলেন তিনি। নাকের পাটা ফুলিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ালেন, কিন্তু আমার ওই জমিটায় চাই, যেই জমিটা তোমার বাবা তোমার ছেলের নামে করে দিয়েছে। অ্যাট এনি কস্ট আমি ওই প্রপার্টি নিজের নামে চাই। বুঝেছ? আশিক চৌধুরী হাসলেন। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি। নিজের বোন হয়ে কিনা তার ছেলের সাথে এভাবে কম্পিটিশন করছে, পারছে এটা করতে। এতিমদের বরাদ্দকৃত জমিতে এভাবে কুনজোর দিতে তার বুক কাঁপছে না। নাজমার কি আইডিয়া আছে ওই জমিতে কত অসহায় এতিম ছোট ছোট বাচ্চাদের বাস? সেখানে কত দরিদ্র পরিবার নিজেদের আশ্রয় গড়ে তুলেছে, তাদের শেষ আশ্রয় ওটা, যা আদ্রিয়ানের নামে থাকলেও স্বাধীনতা সেই অবুঝ শিশুদের সহ দরিদ্রদের। আশিক চৌধুরীর বাবা নিজের নাতিকে কয়েক একরের সেই জমি দিয়ে গেছিলেন ভালোবেসে। তখন অবশ্য সেটা ফাঁকা পড়েছিল। দীর্ঘদিন কোন ধরনের যাতায়াত না থাকায় এবং আদ্রিয়ানের সিদ্ধান্তে বেশ কিছু বছর আগে সেখানে এতিমখানা নির্মাণ হয়। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বাচ্চাদের জন্য খেলার মাঠ, মসজিদ ও মাদ্রাসা, সাথে গরিবরা নিজেদের ঘাঁটি গেড়ে তা এখন বস্তিতে পরিণত হয়েছে। যেই জমির প্রতি প্রথম থেকেই তীব্র লালসা কাজ করত নাজমার, আদ্রিয়ানের নামে জমিটা উইল করে দেওয়াতে নিজের বাবার সাথেও সম্পর্ক ভালো ছিল না খুব একটা। এর কয়েক বছর পর আশিক চৌধুরী বাবা অবশ্য মারা যান, তবে নাজমার লোভ তখনও কমে না। আদ্রিয়ানকে যেভাবে হোক ফাঁদে ফেলে সেই জমিটা হাসিল করার ধান্দায় মশগুল তিনি। আর আজ আবার এসেছে ভাইয়ের কাছে সেই জমি নিয়ে কথা বলতে। আশিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। যাই কিছু হয়ে যাক, আদ্রিয়ান কখনোই ওই জমি নাজমার হাতে দিবে না। নিজের প্রাণ থাকতে তো নয়। ভাবনার মাঝেই নাজমা তালুকদার আশিক চৌধুরীর সামনে তুড়ি বাজালেন বাঁকা হেসে। আশিক চৌধুরীও হাসলেন সেই তালে। দৃঢ় গলায় বললেন, কিন্তু ওটা তো তুই পাবি না।
কেন? খুব ভালো করেই জানিস কেন? নাজমা তালুকদার তাচ্ছিল্যের হাসি হাসলেন। ও জাস্ট ফাক অফ ভাই। তোদের এত মায়া থাকলে ওই অনাথদের নিজেদের ঘরে জায়গা দে, তবু ওই জমিটা আমার চাই। আর হ্যাঁ। নাজমা তালুকদার এক সেকেন্ড থামলেন। আশিক চৌধুরীর পানে চেয়ে বাঁকা হেসে বলে উঠলেন, এই কথাটা তোর ওই জনদর্দি ছেলে মিস্টার আদ্রিয়ান চৌধুরীকেও জানিয়ে দিস। হয় জমি ছাড়বে, নয় ভালোবাসা। দুটোর মধ্যে একটা তাকে হারাতে হবে। হবেই। বসা হতে উঠে এক ঝটকায় গটগট পায়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেলেন নাজমা তালুকদার। আশিক চৌধুরীর চোয়ালদয় শক্ত হয়ে উঠল। শিকারী চোখ দুটো এক নিমিষে জ্বলে উঠল তার। দাঁতে দাঁত চাপলেন ভদ্রলোক। মিসেস নাজমা তালুকদার, আমার ছেলের পিছনে লেগে একদমই ঠিক করিসনি। ও তো কিছুই হারাবে না, না অসহায়দের জমি, না ভালোবাসা। উল্টো তোদের মাছেলেকে এমন শিক্ষা দিব যে সারা জীবন সেটা মনে রাখবি। অ্যান্ড আই প্রমিস ইউ মাই ডিয়ার সিস্টার। মেহরিন বাড়িতে ফিরেছে সেই দুপুরবেলা। আর ফেরার আধা ঘণ্টা বাদেই লক্ষ্য করল তার গলার স্বর্ণের চেইনটা নিখোঁজ। রমণীর বুকটা হুট করেই ধক করে উঠল। চেইনটা তার বাবা তাকে বানিয়ে দিয়েছিল ছোট্টবেলা। লাভ শেভের ভেতরে তার নামও খোদাই করা আছে ছোট্ট করে। মনোয়ার শেখের অত্যন্ত আদরের সন্তান মেহরিন। সে হওয়ার পর দ্বিতীয় কোন সন্তানের স্বপ্নও দেখেননি। চেইনটা মেহরিনের ১০ম জন্মদিন উপলক্ষে তিনি পরিয়ে দিয়েছিলেন। আর সেই থেকেই সেটা গলায় ছিল না তো মেহরিন সেটা খুলেছে আর না কোন দিন হারিয়েছে। তবে আজ হুট করেই কোথায় কি হলো কে জানে। গোসল করার সময় লক্ষ্য করল চেইনটা গলায় নেই। মেহরিনের গলা শুকিয়ে কাঠ। পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে চলেছে রমণী। তবে কোথাও প্রিয় জিনিসটার হদিস নেই। চোখে পানি এসে গেছে, বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে চেইনটা হারিয়ে। মেহরিন সারা ঘর এক নাগারে খুঁজে চললেও তার হদিস না পেয়ে হতাশ হল। ধপ করে বসে পড়ল বিছানায়। সাথে মনে হল ভার্সিটিতে পড়ে গেল না তো। আর যদি সেখানেই পড়ে যায় তাহলে তা কি করে ফিরে পাবে সে। মেহরিন ভাবতে পারে না। চোখের কোণে পানি জমে। বাবাকে কি জবাব দিবে চেইনের কথা জিজ্ঞেস করলে? নিশ্চয়ই বাবা খুব অভিমান করবে তার উপর। ভাবনার মাঝেই ফোনের টুংটাং আওয়াজে ধ্যান ভঙ্গ হয় রমণীর। বিষণ্ণ চেহারায় সরু হাত তুলে আলগোছে মুছে নেয় সুশ্রী মুখখানা। অতঃপর ধীর হস্তে ফোন তুলে দেখতে পায় আদ্রিয়ান মেসেজ করেছে। হুট করেই কপালে ভাঁজ পড়ে মেহরিনের। এ সময় আদ্রিয়ান কেন নক করছে তা ঠিক বুঝে উঠতে পারল না রমণী। মেসেজটা চেক করে বুঝতে পারল শহরের বাহিরে কোন এক রিসোর্টের নাম উল্লেখ করা। নানান ডিরেকশন সহ সেখানকার বিভিন্ন তথ্যাদি। মেহরিন কপালে স্লাইড করতে দেখতে লাগল তা। এর মধ্যেই টুং করে আরেকটা মেসেজ ভেসে উঠল ফোনের স্ক্রিনে, যেখানে গুটি গুটি অক্ষর লেখা গেট রেডি সুইথার্ড অর নিউ চ্যাপ্টার বিগিনস রাইট হিয়ার এট থিস রিসোর্ট। মেহরিনের ভেতরটা কেঁপে উঠল হুট করেই। তনু মনটা ছলকে উঠল অজানা আশঙ্কায়। ধপ করে ফোনটা পড়ে গেল তার হাত থেকে। মেসেজটার যথাযথ অর্থ ঠিক বুঝে উঠতে পারল না রমণী। তিরুতির করে কাঁপতে থাকা ওষ্ঠযুগল ভেদ করে মাত্র বেরিয়ে যায় কয়েকটা ভাঙা শব্দ। নতুন অধ্যায় মানে? অজানা কারণে বুকের ভেতরটা শিউরে উঠল, তার শিরাউপশিরায় অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগল। যার সঠিক নাম অজানা মেহরিনেরও। আদ্রিয়ান তাকে এরূপ মেসেজ কেন পাঠাল তা বুঝে উঠতে পারল না ঠিক। আর না ভাবার ন্যায় অতিরিক্তি মানসিক শক্তি পেল। দেখতে দেখতে মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে। তালুকদার বাড়িসহ শেখ পরিবারেও চরম ব্যস্ততায় কাটছে দিন। সাথে চৌধুরী পরিবারও যোগ দিয়েছে। একসাথে দুটি জুটির বিয়ে বলে কথা। সেই আয়োজনে ব্যস্ত সকলে। সকাল সকাল সুফিয়া বেগম সারাদিনের রান্না একেবারে করে টিফিন প্যাক করে নিয়েছেন। 11টার দিকে বের হবেন। দীর্ঘ পথের যাত্রা। বাহিরের খাবার সন্তানদের খাওয়াবেন না বলেই মায়ের এই ব্যবস্থা।
মনোয়ার শেখের ব্যস্ততারও শেষ নেই। আত্মীয় স্বজন কে কে যাচ্ছে সেই লিস্ট করতে যায় অবস্থা তার। মেহরিন, শিফা, শাওন নিজেদের ব্যাগ প্যাক করায় ব্যস্ত। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পুরো অনুষ্ঠান আয়োজন করা হবে একটা দামি রিসোর্টে। রিসোর্টটি শহরের বাহিরে অবস্থিত। চৌধুরী পরিবার নিজ দায়িত্বে এটি বুক করেছে অনুষ্ঠানের জন্য। অন্যদিকে সেদিনের সেই মেসেজের পর থেকে মেহরিন যেন আরও চুপচাপ হয়ে গেছে। আদ্রিয়ানের সাথেও কথা হয়নি একদিন। সেদিন সেই মেসেজে পাঠানোর উদ্দেশ্য কী ছিল এখনও ঠিক বুঝে উঠতে পারে না রমণী। আদ্রিয়ানের সাথে তার কিভাবে নতুন কোন অধ্যায়ের সূচনা হবে। প্রথম দিকে আদ্রিয়ানের পাঠানো সেই রিসোর্টের ঠিকানা মেহরিনের কাছে ধোঁয়াশা ছিল। সেই রিসোর্টের ঠিকানা কেন সেদিন আদ্রিয়ান তাকে পাঠিয়েছিল তা বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পেরেছে, কারণ সেই রিসোর্টেই তাদের আজকের যাত্রা। তাদের বিয়ের সকল অনুষ্ঠান সেখানেই আয়োজন করা হবে। আর সেখানেই নতুন অধ্যায়ের সূচনা করবে আদ্রিয়ান চৌধুরী। রাত ঠিক ৯টা। দীর্ঘ ৫ ঘণ্টার পথ পেরিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ির বহর এসে থামল শহরের বাইরে পাহাড় আর লেকঘেরা ৫ তারকা রিসোর্ট এমেরাল্ড ক্রেস্ট রিসোর্ট অ্যান্ড স্পায়ের বিশাল প্রবেশদ্বারের সামনে। সোনালি আলোয় ঝলমল করছে রিসোর্টের পুরো এরিয়া। প্রবেশপথ জুড়ে সাদা অর্কিড, লিলি আর গোলাপের ফুল দিয়ে তৈরি বিশাল আর্চ বসানো রয়েছে। দুই পাশে সারিবদ্ধ খেজুর গাছের কাণ্ডে জড়িয়ে রাখা হয়েছে উষ্ণ হলুদ ফেয়ারি লাইট, যা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে নরম হলুদাভ আলোর মৃদু রেখা। দূরে বিশাল কৃত্রিম লেকের পানিতে আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে স্বপ্নিল এক আবহ। গাড়ি থামতেই প্রথমে নেমে এলেন মনোয়ার শেখ আর সুফিয়া বেগম। তারপর একে একে নেমে এলো মেহরিন, শাওন, শিফা এবং শেখ পরিবারের অন্য সদস্যরা। অন্যদিকে ঠিক তাদের পেছনের গাড়ি থেকে নেমে এলো তালুকদার পরিবার। অভ্র দরজা খুলে নেমেই চারপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে মৃদু হাসল। মনে পড়ল কিছু বছর আগের স্মৃতি, যা এই রিসোর্টটিকে ঘিরে। আজ আবার পুনরায় সেই জায়গায় ফেরা। বাহা! অভ্র বাঁকা হেসে মাথার চুলে হাত বোলাল। ঠোঁট জোড়া নাড়িয়ে ফিসফিস করে আওড়াল, মন্দ না। তার কথায় পাশে দাঁড়িয়ে থাকা নাজমা তালুকদার হেসে বললেন, চৌধুরীরা আয়োজন করেছে, খারাপ হবে নাকি। মায়ের কথায় অভ্র শুধু হেসে মাথা নেড়ে লাগেজের দিকে এগিয়ে গেল। এদিকে মেহরিন গাড়ি থেকে নেমেই থমকে দাঁড়িয়ে গেল। বড় বড় চোখে চারপাশ দেখছে রমণী। সামনের বিশাল ফোয়ারা থেকে নীলচে আলো ছিটকে পড়ছে যেন। দূরে কাঁচে মোড়ানো মূল ভবনটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা কোনো রাজপ্রাসাদ ন্যায় দেখতে লাগছে। মেহরিনের চোখে একরাশ মুগ্ধতার উদয় হল। রমণী আপন মনে দেখতে দেখতে আস্তে করে ফিসফিস করল, আল্লাহ! এত সুন্দর জায়গায় মানুষ থাকে। শাওন পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শুনে ফেলল কথাটা। ঠোঁট বাঁকালো যুবক, না, ভূতেরা থাকে। চুপ! মেহরিন কোনই মেরে দিল তাকে। শিফা হেসে বলল, তুই বরং চারপাশ দেখে হাঁট মেহু, পরে আবার ফোয়ারায় পড়ে যাস না। মেহরিন মুখ বাঁকিয়ে জবাব দিল, আমি কি এতই গাধা যে পড়ে যাব। শাওন গম্ভীর মুখে বলল, উত্তরটা আমরা তিনজনই জানি। তুই গাধা নোস, তুই গাধি। আর তুই একটা আস্ত যা ওরা। বিরক্ত হয়ে বিড়বিড় করল মেহরিন। অতঃপর বড় পা ফেলে ভেতরের দিকে এগিয়ে গেল। অন্যদিকে শাওন আর চোখে শিফার পানে এক পলক তাকাল। তাদের মধ্যে একটু আধটু কথা হচ্ছে, তবে সেদিনের সেই বিষয় নিয়ে মুখ খোলনি শিফা। শাওন ঠিক করেছে মেহরিনের বিয়ের মাঝেই শিফার থেকে উত্তরটা আদায় করে ছাড়বে। কথাখানা ভেবেই মনে মনে হাসে সে। চুলের ভাঁজে হাত চালিয়ে ভেতরের দিকে পা বাড়ায়। রিসোর্টের ভেতরে ঢুকতেই সবাইকে স্বাগত জানালো রিসোর্ট কর্তৃপক্ষ। এক এক করে লাগেজ নিয়ে গেল কিছু স্টাফরা। রিসেপশনের বিশাল ঝাড়বাতির আলোয় পুরো লবি ঝলমল করছে। সাদা ইতালিয়ান মার্বেলের মেঝে, চারদিকে সুগন্ধি ফুলের সাজসজ্জার দিকে সকলে হাঁ করে তাকিয়ে রইল। খানিক বাদেই রুমের চাবি বুঝিয়ে দেওয়া হলো সবাইকে। শেখ পরিবারের জন্য একই ফ্লোরে কয়েকটি পাশাপাশি রুম বরাদ্দ করা হয়েছে।
মেহরিন নিজের লাগেজ হাতে নিয়ে লিফটে উঠল। আজ সারাদিনের ভ্রমণে শরীরটা একেবারে ভেঙে গেছে তার। ভীষণ ক্লান্ত লাগছে। একটু ঘুমিয়ে নিতে পারলে চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে আরও আনন্দদায়ক লাগবে। মেহরিন রুমের দরজা খুলতেই আবারও একবার অবাক হয়ে গেল। বিশাল কিং সাইজ বেড, একপাশ জুড়ে কাঁচের দেয়াল, নরম আলোয় সাজানো আধুনিক ইন্টেরিয়ার, ছোট্ট বসার জায়গা আর সামনে প্রশস্ত বারান্দা, সবকিছুই এতটা মনোমুগ্ধকর যে মেহরিনের চোখ জুড়িয়ে এল। মেহরিন ধীরে ধীরে ভেতরে ঢুকে ব্যাগটা বিছানার পাশে রাখল। ওয়াও! অজান্তেই শব্দটা বেরিয়ে এলো তার মুখ থেকে। কয়েক সেকেন্ড রুমটা ঘুরে ঘুরে দেখল রমণী। তারপর ক্লান্ত শরীরটা আর টানতে না পেরে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আরামদায়ক একটা হালকা রঙের থ্রিপিস পরে বেরিয়ে এলো সে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে গেল বারান্দার দিকে। কাঁচের দরজাটা সরিয়ে বাইরে পা রাখতেই এক ঝলক শীতল বাতাস এসে আলতো করে ছুঁয়ে গেল তার সুশ্রী মুখশ্রী। মুহূর্তেই সারাদিনের ক্লান্তি যেন খানিকটা মিলিয়ে গেল। দূরে অন্ধকার লেকের বুকে এক ফালি চাঁদের আলো চিকচিক করছে। লনের প্রতিটি গাছে ঝুলছে অসংখ্য ফেয়ারি লাইট। নিচে রিসোর্টের কর্মীরা আগামী দিনের গায়ে হলুদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। কারো হাতে ফুল, কারো হাতে মালা, সব মিলিয়ে উৎসবের আমেজ। রেলিংয়ে দুই হাত রেখে গভীর একটা নিঃশ্বাস ফেলল মেহরিন। এর মধ্যেই অজান্তেই মনে পড়ে গেল কয়েকদিন আগে পাওয়া সেই মেসেজটা, আর হুট করেই হাস্যোজ্জ্বল মুখটায় কেমন বিষণ্ণতা আর অদ্ভুত এক অস্থিরতার উদয় হল রমণীর। মেহরিন ঠিক বুঝে উঠতে পারল না আদ্রিয়ান আসলে কিসের অধ্যায়ের কথা বলছে। যেই অধ্যায় মেহরিনের সাথে শুরু হবে। আচ্ছা, এমন কি কোন অধ্যায় আছে যেই অধ্যায়ে শুধু আদ্রিয়ান আর মেহরিন নামটা থাকবে? হুট করেই মেহরিনের খুব জানতে ইচ্ছে হল কথাটা। পুরুষটির কথা মনে হতেই কেন যেন বুকটা ভীষণ জ্বালা করছে, অদ্ভুত শূন্যতায় ভুগছে রমণী। যুবকটি যে কি এমন জাদু করল কে জানে। কেন বারবার অদ্ভুতভাবে আদ্রিয়ান নামক রহস্যময় মানবটির মুখাবরক তার মানসপটে ভেসে উঠছে। কেন চাইলেও তা মুছে ফেলতে পারছে না। মেহরিন রেলিং চেপে আকাশের দিকে তাকাল। আচানক চোখের কোণে পানি জমল তার। অদ্ভুত অনুভূতিতে সিক্ত হতে থাকল হৃদয়। কাল তার গায়ে হলুদ, আর সাথে আদ্রিয়ান আর সারারও। মেহরিন চোখ বন্ধ করে নেয়। অজানা কারণে কয়েকটা রাত তার নির্ঘুম কেটেছে। সকলের সামনে নিজেকে ঠিক রাখলেও আড়ালে ভেঙে গুড়িয়ে গেছে। কয়েকটা রাত বিছানায় এপাশোপাশ করে ভেবেছে দিন দুনিয়া। অথচ তার নির্দিষ্ট কোন কারণ খুঁজে পায়নি রমণী। স্যার, লাগেজগুলো আমাদের দিন, আমরা নিয়ে যাচ্ছি। হুট করেই নিচ থেকে শোরগোলের আওয়াজে ধ্যান ভগ্ন হয় মেহরিনের। চমকে তাকায় নিচের দিকে। সর্বপ্রথম নজরে পড়ে চৌধুরী পরিবারের সাহেলা চৌধুরীকে। হাসিমুখেই স্বামীর পাশে এগিয়ে আসছেন তিনি। পাশেই কিছু স্টাফ নিয়ে আসছে লাগেজ। এর মধ্যেই মেহরিনের চোখ আটকে যায় পিছনের গাড়িতে, যেখান হতে সদ্য নামল স্বয়ং আদ্রিয়ান চৌধুরী। অত্যন্ত গম্ভীর ও দাম্ভিক ভঙ্গিতে কোটখানা ঠিক করে সামনের দিকে ফিরতেই হুট করেই পাশ থেকে সারা নামক মেয়েটা যুবকের এক বাহু অত্যন্ত আহ্লাদী ভঙ্গিতে জড়িয়ে ধরল, যা অবলোকন করা মাত্রই বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল বারান্দায় দাঁড়িয়ে থাকা অষ্টাদশীর। বুকের ভেতরটায় অদ্ভুত বিষাক্ত এক অনুভূতির জোড়ায় খেলতে লাগল। তার স্থির দৃষ্টি আবদ্ধ হয়ে রইল সারার হাত আর আদ্রিয়ানের পুরুষালী বাহুর মাঝখানের স্পর্শটাতে। মেহরিনের চোখের কোণ ভরে উঠল, যা রমণী নিজেই অনুধাবন করতে পারল না। অন্যদিকে হুট করে এভাবে হাত ধরায় আদ্রিয়ান ভ্রু গোটাল, বলল না কিছুই, বরং গম্ভীর মুখে মুখ ফিরিয়ে গটগট পায়ে ভেতরের দিকে পা বাড়াল। এর মধ্যেই একদম হুট করেই আদ্রিয়ান মাথা তুলে উপরের দিকে চাইল, সরাসরি নজর মিলিত হল অশ্রুসিক্ত একজোড়া টলমলে চোখের সাথে। মেহরিন ভরকায়, তবে নজর ফেরায় না। আদ্রিয়ানের চোখ ক্ষণিকের জন্য হেসে উঠল মেহরিনের আত্মবিশ্বাস দেখে। অতঃপর মাথা নামিয়ে গটগট পায়ে ভেতরের দিকে প্রবেশ করে যুবক
আর মেহরিন তখনও ঠাঁই দাঁড়িয়ে রয়। পরের দিন সকাল সকাল নাস্তা শেষে লেকের ধারে হাঁটতে বের হল মেহরিন, শিফা ও শাওন। মনোয়ার শেখসহ সুফিয়া বেগম ও তালুকদার পরিবারসহ চৌধুরী বাড়ির বড়রা নিজেদের মতো করে ব্যস্ত। আর ছোট্টরা আলাদা করে সময় বেছে নিয়েছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, পুরো রিসোর্টের আনাচকানাচে আপাতত তারই আমেজে ভরে উঠেছে। ডেকোরেশন শেষের পথে। মেহরিন বিষণ্ণ মুখে লেকের ধারে হাঁটছে। কাল রাতের পর থেকে মুখটা শুকিয়ে গেছে আরও। ঘরের বাহিরে বের হতে মন না চাইলেও শিফার জোড়াজুড়িতে আর না করেনি। নইলে মেয়েটা ১০১টা প্রশ্ন করছে, যার উত্তর নেই মেহরিনের কাছেও। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে মেহরিন। নিজেকে হালকা করতে লম্বা শ্বাস টানে প্রকৃতির বুকে। দমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় গাত্র। মেহরিন হাসে কেবল। মেহু, দেখ, সারা নামক মেয়েটা আদ্রিয়ান স্যারকে কিভাবে জ্বালাতন করছে। চমকে ডাগর ডাগর আঁখিপল্লব মেলে ধরে রমণী। শিফার দিকনির্দেশনা অনুযায়ী লেকের ডান দিকে তাকাতেই নজরে পড়ে সারা আর আদ্রিয়ানকে। আদ্রিয়ান ফোনে কারো সাথে কথা বলছে, আর সারা তার বাহু ধরে বারবার ঝাঁকিয়ে নজর কাটতে চাইছে ছবি তুলে দেওয়ার জন্য। বেবি, চলো না কয়েকটা ফটো তুলে দাও আমায়। একসাথে কয়েকটা সেলফিও তুলি। এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে। সারার ন্যাকামি মিশ্রিত গলায় মেহরিনের ভ্রু কুঁচকে যায়। সারার কাণ্ডে আদ্রিয়ান বিরক্ত হচ্ছে নিশ্চিত, তবে কিছু বলছে না কেন? নাকি হবু বউ বলে ভালোবাসা উতলে পড়ছে যে তার কোন কিছুই চোখে পড়ছে না? হুট করেই সবকিছু কেমন আদিক্ষেতা মনে হল মেহরিনের। নিজের অজান্তেই বড্ড বিরক্ত অনুভব করল সে। আর চোখে আরও একবার তাকাল, তখনও সারা যুবকের বাহু জড়িয়ে অত্যন্ত আহ্লাদী ভঙ্গিতে বারবার ঝাঁকাচ্ছে। আর আদ্রিয়ান কোনো প্রকার বাধা না দিয়ে ফোনে কথা বলে যাচ্ছে। মেহরিন চোখ ফিরিয়ে শিফার পানে তাকিয়ে খেয়াল করল সে এখনও সেদিকে তাকিয়ে। কে বিরক্ত হচ্ছে না হচ্ছে তা তো তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ন্যাকা মেয়েরা গায়ে পড়লে বিরক্ত লাগে নাকি? ওসব তো আরও এনজয় করতে মন চায় কিছু পুরুষদের। মনে হয় আরও চিপকে যাই মেয়েদের সাথে। উচ্চস্বরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে চট করে শিফার হাত ধরে ফেলল মেহরিন। অন্যদিকে তার এহেন কথায় আশেপাশের অনেকেই তার পানে কপাল কুঁচকে তাকাল। সারাও অবাক নয়নে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। আদ্রিয়ানের কানেও কথাগুলো গেছে বইকি। যুবক কেমন ফোন কান হতে সরিয়ে ভ্রু কুঁচকে মেহরিনের পানে তাকিয়ে আশেপাশে এক পলক তাকিয়ে বোঝার চেষ্টা করল কথাগুলো আসলে কাকে বলল। অন্যদিকে মেহরিন গরম চোখে ফের আদ্রিয়ানের পানে নজর দিয়ে শিফা শাওনকে টেনে নিয়ে যেতে যেতে উচ্চস্বরে আওড়াল, চলে আয়। ওসব আদিক্ষেতা দেখার সময় আমার নেই। কে কার গায়ের উপরছে পড়ুক, তাতে আমার কি? যত্ত সব ন্যাকামো। হতভম্ব শিফা শাওন একে অপরের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মেহরিন কি করছে তার কিছুই বুঝে উঠতে পারছে না দুজনে। আদ্রিয়ানকে এসব বলছে সে। ততক্ষণে মেহরিন তাদের দুজনকে পাকড়াও করে সামনের দিকে পা বাড়িয়েছে। অন্যদিকে ততক্ষণে সারার চোখমুখ লাল হয়ে গেছে অপমানে। মেহরিন যে তাকেই ন্যাকা বলল তা বুঝতে আর বাকি রইল না। সারা ঘাড় ঘুরিয়ে আদ্রিয়ানের পানে চাইল, নজরে পড়ল যুবকের ঠোঁটের কোণায় ক্রূর হাসির রেশ। কপাল কুঁচকে গেল রমণীর। আদ্রিয়ানকে ছেড়ে গটগট পায়ে ভেতরের দিকে পা বাড়াল। অন্যদিকে আদ্রিয়ান তখনও মেহরিনের যাওয়ার পানে তাকিয়ে। ঠোঁট কামড়ে অদ্ভুত ভঙ্গিতে হাসল পুরুষটি। তীক্ষ্ণ চোখজোড়া খানিক শুরু করে তাকিয়ে রইল, মাথার তুলে হাত বুলিয়ে ফিসফিস করে আওড়াল, ডু ইউ ফিল জেলাস, সুইটহার্ট? উহুম, কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বলতে বলতে গালে হাত দিয়ে বেশ ভাবুক হয়ে পড়ল যুবক। কয়েক সেকেন্ড যেতে না যেতেই বাঁকা হেসে ফের আওড়াল, এটা কি অভ্রের বিয়ের পোড়া বিরিয়ানির গন্ধ? নাকি ওর পোড়া ভাগ্যের? শিফা শাওনকে রেখে নিজের ঘরে প্রবেশ করতেই মেহরিনের পা জোড়া হঠাৎ থমকে গেল। জানালার কার্নিশে বাহিরের দিকে ফিরে শটান হয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। দুহাত পকেটে ঠোকানো, গায়ে আঁটসাঁট করে পরা সাদা শার্ট।
কাচের জানালা ভেদ করে আসা মৃদু হাওয়ায় সিল্কি চুলগুলো দুলছে ভীষণ। সূর্যের রশ্মিতে চিকচিক করছে পুরুষটির মুখমণ্ডল। মেহরিনের উপস্থিতি টের পেলেও যুবকটি নড়ল না, বরং ঠাঁই দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। অন্যদিকে আচানক নিজের ঘরে অভ্রকে আবিষ্কার করে ভীষণ অবাক রমণী। কপালে পড়ল কয়েকটা ভাঁজ। সে ঠিক বুঝে উঠতে পারল না অভ্র এ সময় এখানে কেন। আপনি এখানে? নীরবতা ভেদ করে হুট করেই মেহরিনের কাঁপা কণ্ঠানালী হতে বেরিয়ে এলো কয়েকটা ভাঙা শব্দ। এবেলায় যুবক খানিক নড়েচড়ে সামনের দিকে ফিরল। তার তির্যক দৃষ্টি স্থির হল মেহরিনের কায়ায়। রমণী খানিক ভরকে গেল আচমকা এহেন দৃষ্টিতে। মাথা নুইয়ে নিল খুব সন্তর্পণে। আশা কি বারণ? অভ্রের এরূপ কাট গলায় মেহরিন খানিক থতমত খেল। কথাগুলো কেমন ভেঙে যেত লাগল ভেতরে। না, তা বলিনি। আসলে। মেহরিনের কথার মাঝখানেই একদম হুট করেই অভ্র বড় পদক্ষেপে এসে থামল তার অভিমুখে। আচমকা পুরুষটির এরূপ আগমনে তড়িৎ কয়েক পা পিছিয়ে গেল মেহরিন। বুকের ভেতরের ধুকপুকানি ক্রমশ বৃদ্ধি পেল অভ্রের এরূপ আচরণে। হুট করে অভ্রের এহেন ব্যবহারের কারণ সে ঠিক খুঁজে পেল না। অবাক নেত্রে ফ্যাল করে চেয়ে রইল মাত্র। এর মধ্যেই রমণী অনুভব করল অভ্রের শীতল হাত তার ডান গালে এসে ঠেকেছে। আলতো করে বুলিয়ে যাচ্ছে সেথা। আচানক অভ্রের এহেন স্পর্শে থমকে গেল সে। মস্তিষ্ক পুরোপুরি অচল হয়ে গেল রমণীর। অভ্র মেহরিনের থমকে যাওয়া মুখমণ্ডলের পানে চেয়ে অদ্ভুত হাসল। আরও খানিকটা ঝুঁকে এসে তপ্ত শ্বাস আছড়ে ফেলল মেহরিনের মুখে। মেহরিন শক্ত হয়ে থাকল, নড়ল না বিন্দুমাত্র। লিসেন মেহরিন, তুমি মিসেস অভ্র তালুকদার হতে যাচ্ছ, আমার স্ত্রী। তাই নিজেকে সংযত রাখো। আমার জিনিস অন্য কারো প্রতি ইন্টারেস্ট ফিল করবে এটা আমি কোনমতেই মেনে নিব না। নো ওয়ে। মেহরিন ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। অভ্র মেহরিনের চুলের ভাঁজে হাত বুলিয়ে আলতো করে ফুঁ দিল মুখে। ফের ফিসফিস করে আওড়াল, অ্যাম আই ক্লিয়ার? চলবে।